গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে এর 13তম পর্ব। 2-3টে দিন রামকালী সম্পর্কে উদ্বেগ নিয়েই দিন গেছে সকলের। রাসু বাড়িতে চণ্ডী মণ্ডপে রাত কাটিয়েছে, কাকার নিষেধ সত্ত্বেও চুপি চুপি তার অলক্ষ্যে। আজ আবার স্বাভাবিকত্ব এলো সংসারে, যদিও রামকালীর তীর্থযাত্রার সংকল্পে ভয় ভাবনা আতঙ্ক দেখা দিল। তবু সেটা তো আজই নয়, তীর্থযাত্রার অনেক তোড়জোড়। রাসুকে আজ শশীতারা আবার ডেকে পাঠালেন। বললেন, দেখো, পুরুষের চামড়া যদি গায়ে থাকে তো বউয়ের নাকে কান্নায় ভিজিস নে। আত্মঘাতী অমনি হলেই হলো। আজ তো এদিককার ঘরে শুবি। 3-3টে রাত বাইরের ঘরে কাটিয়ে রাসুরও মন চঞ্চল, এই প্রস্তাবে আরও চঞ্চল হয়ে ওঠে। অথচ তার সায় দেবার উপায় নেই। এই যেন পেটে খিদে, সামনে সুখাদ্য, অথচ মুখ বাঁধা। তাছাড়া রাসু সারদা নয় যে এসব কথার পিঠে কথা কইবে। লজ্জায় ঘাড় হেট করে থাকে সে। শশী তারা বোঝেন মৌন সম্মতির লক্ষণও। হৃষ্টচিত্তে বলেন, তোকে কিছু ভাবতে হবে না, তুই শুধু খাওয়ার পর আমার ঘরে এসে বসবি। পিসি ভাইপোর গল্প করবার ছুতোয় রাতটা একটু ঘোর করে দেব। তারপর, আহা, নতুন বউটা মনির দিকে একটু তাকাবি না তুই? ভাববি না তার কথা? রাসুর চোখে জল এসে পড়ে, সে তাড়াতাড়ি সরে যায়। নতুন বউয়ের কথা ভাবছে না সে, অহরহই তো ভাবছে। কিন্তু যাকে নিয়ে এত দুর্ভাবনা শশীতারার, সে কোথায়? পাটমহলের লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের নাতনি পটলি, সে যেন একটা অদ্ভুত ভয়ে কাঠ হয়ে আছে। এতদিনে অবশ্য সে চিনে ফেলেছে কে তার সতীন। সতীনকে যে এতটাই ভীতিকর মনে হয় তা বুঝি ধারণা ছিল না তার। সারদার মুখের দিকে কোনোদিন ভালো করে তাকাতে পারে না, কথা বলা তো দূরের কথা। অথচ সারদা হরদমই তার সঙ্গে কথা বলে। সংসারের সবাইকে খেতে দেওয়ার ভার যে সারদার হাতে। অজ্ঞতায় পটলিকে তার হাতে পড়তে হয়েছে। তার শাশুড়ি 2-4 দিন নিজের একতারে রাখবার চেষ্টা করে অক্ষমতাবশতই হাল ছেড়ে দিয়েছেন। সারদা ফি হাত ডাকে, নতুন বউ, খাবে এসো। নতুন বউ, এখন মুড়ি খাবে? নতুন বউ, তুমি মাছের পেটে ভালোবাসো না দাগা? নতুন বউ, তুমি ছ্যাঁচা আমি আচার খাও না? নতুন বউ, আচারের তেল দিয়ে কদবেল মেখে খেয়েছো কোনো দিন? খাবে তো বলো মাখি। নতুন বউ যে কার নতুন বউ সে কথা যেন জানে না সারদা। কুটুম্বের মেয়ে এসেছে, তাকে আদর যত্ন করছে ভারপ্রাপ্ত কর্মচারী। আজও ফুলুরি আর তিল পিটুলি বেগুন ভাজা করে এক বাটি হাতে নিয়ে ডাকতে এসেছিল সারদার নতুন বউকে। খাবে গরম গরম? পটলি মাথা নেড়ে বলল, না। সারদা একটু আশ্চর্য হলো, কারণ নতুন বউ কোনোদিন কিছুতেই না করে না বলে মনে মনে বরং একটু কৌতুকই অনুভব করে সারদা। ভাবে, ভালো করে খাইয়ে দাইয়ে ঠান্ডা করে রাখা যাবে ওকে। পটলি যে ভয়ে না করতে পারে না সেটা বোঝে না সারদা, হয়তো বোঝার কথাও নয়। আজ না শুনে বলে, কেন গো, খাবে না কেন? খিদে নেই? পটলি মাথা আরো নিচু করে মাথাটা আরেকবার নাড়ে। সারদা একটু চুপ করে থেকে মুচকি হেসে বলে, কেন বলো তো নতুন বউ, তোমার তো কখনো অগ্নিমান্ত দেখিনি। এরপর নতুন বউয়ের দিক থেকে কোনো সাড়া আসে না, শুধু তার ঘাড়টা আরো নুয়ে পড়ে। সারদা চলে যেতে উদ্যত হয়ে বলে, তবে নয় দুটো তিলের নাড়ু পাঠিয়ে দিকে, খেয়ে জল খাও। এবার হঠাৎ নতুন বউ বলে ওঠে, তুমি আমায় এত যত্ন করো কেন? সারদা বোধ করে এই প্রশ্নের জন্য আদৌ প্রস্তুত ছিল না, তাই হঠাৎ একটু থতমত খেয়ে যায়। তবে সে মুহূর্তের জন্য, পরক্ষণেই তীক্ষ্ণ একটু হেসে বলে, করব না কেন, যত্ন করবারই তো সম্পর্ক গো। এতক্ষণ ঘাড় নিচু ছিল, এবার বোধ করি অজ্ঞাত সারি মুখটা তুলে ফেলে পটলি। আর দীর্ঘ পল্লবোচ্ছন্ন দুটি চোখের কোলবে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে তার। সে চোখের দৃষ্টিতে ফুটে ওঠে একটা অসহায় ভৎসনা। সে দৃষ্টি সারদার উপর নিবদ্ধ রেখেই বলে, তামাশা করছো? মুখরা সারদার সহসা যেন মুখ হয়ে যায়। ওই 2 ফোঁটা চোখের জলের দিকে তাকাতে পারে না। আর ভগবান জানেন, কোনো এক অদ্ভুত হৃদয় রহস্যে সারদা নিজের চোখ দুটো জলে ভরে ওঠে। তবু নিজেকে সামলে নিয়ে সে বলে, করলামই বা একটু তামাশা, করতে নেই?
পটলের বোধ করে এক্ষুনি খেয়াল হয় যে তার চোখ দুটো শুধু ফোঁটা জল খেলেই ক্ষান্ত হয়নি, তাই সে দুটোকে নামিয়ে ফেলে এবার, আর কষ্টে গলার স্বর পরিষ্কার করে বলে, আমি তো তোমার শত্রুর, আমাকে বিদেয় করে দাও না, তুমি বাঁচো আমিও বাঁচি। শারদা ঈষৎ বিষণ্ণ কৌতুকে বলে, আমি না হয় বাঁচব, তোর বাঁচবার হেতু? তোমার বুকের পাথর হয়ে আর সংসার শুদ্ধ সকলের দয়ার পাত্র হয়ে থাকতে হয় না, সেই বাঁচান। শারদা আরও একবার মুখ হয়, দেখে নতুন বউয়ের হেটমুন্ডের অন্তরাল থেকে জল ঝরে ঝরে তার কোলের ওপর জড়ো হয়ে থাকা ফর্সা ফর্সা ফুলো ফুলো দুখানি করপল্লবের ওপর পড়েই চলেছে। স্তব্ধ হয়ে অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে থাকে শারদা, তারপর সহসায় আত্মস্থ হয়ে শান্ত দৃঢ় কণ্ঠে বলে, চোখ মোছো, নতুন বউ, আর কাঁদতে হবে না। তোমার পায়ে ধরে দিদি, আমায় পাঠমহলে পাঠিয়ে দাও। শোনো কথা, আমি কি পাঠিয়ে দেবার কর্তা? শারদা হেসে বলে, বলে আমার উপরেই হুকুম জারি হয়েছে, জন্মের শোধ বিদে, সে যাক, বলে এত রূপ যৌবন নিয়ে কেঁদে মরবি আর হেরে পালাবি কি লো? লড়াই করে সতীনের কাছ থেকে বর কেড়ে নিবে নে? লড়াই টড়াই আমি কিছু চাই না দিদি। লড়াই চাস না? কি মুশকিল, তবে তো খয়রাত করতে হয়। শারদা তেমনই বিষণ্ণ কৌতুকে বলে, তুই দেখছি আমার সব মজা মাটি করে দিলি। লড়াই করতে বসলে জোরে পরীক্ষে হয়, দান খয়রাত করতে গেলে যে বেবাক সবটাই তুলে দেওয়া ছাড়া গতি থাকে না। ব্যাকুল আবেগে উচ্চারণ করে নতুন বউ, আমার কিচ্ছু চাই না দিদি। শারদা হাসে, কিছু চাস না? বড় চাস না? না। শারদা বলে, কিন্তু জগতের কি নিয়ম জানিস, না চাইলেই সব জিনিস মেলে চাইতে বসলেই হাতছাড়া। ইস, কথা কইতে কইতে এমন খাসা তিল পিটুলি বেগুন ভাজাগুলো নিতেই গেল। খা, খেয়ে ফেল, মন ভালো হবে। মেজ ঠাকুরদা? রামকালী একখানা সরু খাতার ওপর ঝুঁকে পড়ে আসন্ন তীর্থযাত্রা হিসেবে খসড়া করছিলেন। হঠাৎ রাসু ছোট ছেলের এই ডাকে চমকে স্নেহকোমল স্বরে বললেন, কি দাদা? মা বলছে মা তোমার কাছে ভিক্ষে চাইবে। এ আবার কি অভূতপূর্ব কথা! রামকালী বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে দেখেন। দরজার উপাসে রাসুর বউয়ের উপস্থিতি টের পান। প্রায় বিচলিত স্বরে বলেন, কি বলছো দাদা, বুঝতে পারলাম না তো। এবার মাধ্যমে গুরুত্ব হারায়। মাধ্যমকে মাধ্যম পাত্র করে শারদা মৃদু কণ্ঠে বলে, খোকন বলো, মা বলছে কখনো কিছু চাইনি মা, বাড়ি বড় বউ একটা ভিক্ষে চাইছে। রামকালী ধারণা করেন এ আর কিছু নয়, রাসুর দ্বিতীয় পক্ষ ঘটিত নাটক। নির্ঘাত স্বপত্নী অসহিষ্ণু এই মেয়েটি সতীনকে তার পিত্রালয়ে পাঠানোর প্রস্তাব করতে এসেছে। বিরূপ চিত্তে গম্ভীর হাস্যে বলেন, ভিক্ষেটা কি সেটা না জানলে তো সাদা কাগজে দস্তখত করা যায় না বড় বৌমা, দেবার ক্ষমতা যদি আমার না থাকে। খোকা বল, আপনি ইচ্ছে করলেই হয়। রামকালী যদিও রাসুর বউয়ের এই অসম সাহসিকতায় স্তম্ভিত হন, তবু ঈষৎ চমৎকৃতও হন। হঠাৎ একটা অতি অসম সাহসী মেয়ের কথা মনে পড়ে গিয়ে মনটা শিথিল হয়ে যায়। বলেন, মাকে বলো দাদাভাই, ইচ্ছে করবার মতো হলে অবশ্যই করব। খোকা বল, আপনি তীর্থে যাচ্ছেন, আমার মাকে সঙ্গে নিন। এ আবার কি কথা? এ যে রামকালী ধারণার অগোচর, স্বপ্নের অগোচর। এ কথা বলতে এসেছে রাসুর বউ? মেয়েটা পাগল নাকি? তবে নাকি নিতান্তই হাস্যকর অলিক কথা, তাই ঈষৎ কৌতুকে সুরে বলেন, তোমার মাকে নিয়ে যাই, এত সাধ্য কি আমার আছে দাদা ভাই? তুমি বড় হও, মাকে নিয়ে যাবে। মিস ঠাকুরদা, মা বলছে তামাশা করে উড়িয়ে দিলে হবে না, মা সত্যি ভিক্ষে চাইতে এসেছে। রামকালী আর মাধ্যমকে গ্রাহ্য করে না, বলে, বড় বৌমা, তোমার প্রার্থনাটা যে বড় অসম্ভব। আমি পুরুষ মানুষ, কোথায় উঠব, কোথায় থাকব, কিভাবে ঘুরব। মেস ঠাকুরদা, মা বলছে মা কষ্ট করতে হারবে না। তোমার রান্না করা, বাসন মাজা, এর জন্য তো একটা লোক চাই, মা সব করে দেবে। দাদা ভাই, তোমার মা ছেলে মানুষ, সবটা বুঝতে পারছেন না। সম্ভব হলে আমাকে দুবার বলতে হতো না। তোমার মাকে বলো, বাড়ির বড় বউ বলে আমার কাছে একটা আবদার করলেন, রাখতে পারছি না।
এটা আমারও কষ্ট। আমি তার বদলে তার নামে খাসে 20 বিঘে ধান জমি লেখাপড়া করে দিব। তার আদায় থেকে উনি যা খুশি করতে পারবেন। আর তুমি যখন বড় হবে। খোকা বল বাবা, বিষয় সম্পত্তিতে মার কোনো দরকার নেই। খাসে 20 বিঘে ধান জমি, এ তো একটি প্রলোভিত হলো না মেয়েটা? আশ্চর্য তো। সত্যি বলতে কি, এই সংকল্প রাঙ্কালপির সহসা আজকের নয়। কিছুদিন থেকে ভাবছিলেন তিনি এই ধরনের একটা কিছু করবেন। ওই মেয়েটাকে তিনি যতই সাধারণ হিংসুটে মেয়ে ছেলে ভেবে আসুন, ওর সম্পর্কে কোথায় যেন একটু অপরাধবোধ তাকে হৃদয়ের গভীর স্তরে পীড়িত করত। তাই ভাবতেন ক্ষতিও পূরণার্থে। কিন্তু মেয়েটা বলে কি, বিষয় সম্পত্তিতে তার দরকার নেই। একটু চুপ করে থেকে বলেন, তবে আর কি করব বলো দাদা ভাই? যাতে লোকে নিন্দে করতে পারে এমন কাজ কি করে করা যায়? মেজ ঠাকুরদা, তুমি তো লোকনিন্দেকে ডরাও না। লোকনিন্দেকে ডরাই না? রামকালী যেন হঠাৎ অদ্ভুত অজানা একটা রহস্যের রাজ্যের সামনে এসে দাঁড়িয়েছেন। এরা সব রামকালীকে ভাবে কি? রামকালী সম্পর্কে, রামকালী অপরিচিত যে একটা জগৎ আছে, তাদের ধারণাটা কি? একটা কৌতুকের বিস্ময় স্বল্প বাক রামকালী আজ একটু বেশি কথাই বলে ফেলেন। লোক নিন্দেকে ডরায় না, এই কথা কে বলে দাদু? ডরাই বই কি, সত্যি নিন্দের কাজ করলে। রামকালীও কথা সমাপ্ত করতে করতে ভাবেন, শেষ করতে গিয়ে থামেন। এই অবসরে এতক্ষণের নম্র আর মৃদু চাপা কণ্ঠস্বরটা প্রায় স্পষ্ট হয়ে ওঠে। খোকা বল, আপনার যদি একটু দুঃখিনী মেয়ে থাকতো, তাকে তীর্থে নিয়ে গেলে লোকে নিন্দে করত? রামকালী স্তব্ধ হয়ে যান। অনেকক্ষণ চুপ করে থেকে বলেন, আচ্ছা দাদু, তোমরা ভেতরে যাও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ভাববেন রামকালী, অনেক কিছু ভাববেন। এইটুকু মেয়েটা 20 বিঘে ধান জমির মোহ ত্যাগ করে তীর্থে যেতে চায় কোনো মানসিক অবস্থা, তা ভাববেন। আর ভাববেন মোক্ষদাকে সঙ্গে নিয়ে রাসুর বইয়ের প্রার্থনাটা পূরণ করা যায় কিনা। মোক্ষদার হাত ভেঙেছে, পাটাতে মজবুত আছে। তার জীবনও তো কখনো কিছু হয়নি। এ কর্তব্যটা করা উচিত ছিল রামকালীর। রান্না ভাড়ার ঘরের জীবগুলো সম্পর্কে এত বেশি করে কখনো ভাবেননি রামকালী। একটা মেয়ে তাকে মাঝে মাঝেই ভাবাতো। অনেকদিন সে রামকালীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। আশ্চর্য হয়ে ভাবছেন রামকালী কতদিন তার কথা ভাবেনি। সে পাছে ভাবে বলে রামকালীর অসুখের খবর দেওয়া হয়নি, কিন্তু তীর্থযাত্রার খবর, সেটাও কি না দিলে চলবে? জ্বর জ্বর, পক্ষকাল কাটল, উত্তরোত্তর বাড়ছে, বই কমছে না। ক্রমশ বিকার ধরল, হাত মুঠো করে আস্ফালন করছে রোগী। বিছানায় তেড়ে তেড়ে উঠছে। দুটো লোক দুদিকে ঠায় বসে আছে রোগীকে বিছানায় চেপে ধরে রাখতে। আর একজন তো অবিরত পানা পুকুরের ঠান্ডা জল এনে কলসি কলসি ঢালছে রোগীর মাথায়। কবিরাজ এসে ওষুধ দিচ্ছেন বটে, কিন্তু যেভাবে মুখ প্যাঁচা করে আস্তে আস্তে ঘাড় নাড়ছেন, তাতে ওষুধ সম্পর্কে ভরসা বোধ করছেন না কেউ। এদিকে বাড়িতে রথদোলের ভিড়। পাড়ার লোকের যেন খেয়ে ঘুমের স্বস্তি নেই। তারা প্রতি মুহূর্তে চরম মুহূর্তের অপেক্ষায় হুমড়ি খেয়ে পড়ে আছে। নাটকের সেই দৃশ্যটা আছে ফসকায়। অবশ্যই অহিতৈষী কেউ নয়, সকলেই নিরীহ নবকুমারকে ভালোবাসেন। তেমন তেমন কেউ ওর নামে পুজো মানত করেছে। গা শীতল হবার আবদার নিয়ে গঙ্গাজলে ঘরার মধ্যে 5 কড়া করে ফেলে রেখেছে। আর ওলাই চণ্ডীতলা থেকে নিত্য মায়ের চরণামৃত এনে যোগান দিচ্ছে। বালুজ্জি গিন্নির ওই সবেধন নীল মণিটুকুর প্রাণের জন্য উদ্বেগ, উৎকণ্ঠার আর অন্ত নেই লোকের। তবু আশা যখন ছাড়তেই হচ্ছে, বিশেষ নাট্য মুহূর্তটিকে ছাড়বে কেন? অতএব নিজের নিজের সংসারের রান্না খাওয়ার সংক্ষিপ্ত করে এবারে হাজরিটা বজায় রাখছে সবাই। তাছাড়া প্রায় প্রত্যেকেই তো এক একজন অভিজ্ঞ চিকিৎসক। সেই চিকিৎসা বিদ্যা কাজে লাগাবার যখন সুযোগ পাওয়া গেছে, কাজে লাগাবে না? প্রকৃতপক্ষে এখন কবিরাজের চিকিৎসা বাতিল হয়ে গেছে, পাড়ার গিন্নিদের চিকিৎসাই চলছে। গতকাল নটু শ্যাকরার মার ব্যবস্থাপনায় পেটে পচা পুকুরের শ্যাওলা প্রলেপ দেওয়া হচ্ছিল, কারণ নটুর এক ভাসুর পোর নাকি ঠিক এই অবস্থায় ওই দাওয়াই অব্যর্থ হয়েছিল। না হবেই বা কেন? কথায় বলে মুড়ি ভুড়ি, দুটোর মধ্যে দূরত্ব বেশ খানিকটা থাকলেও সম্বন্ধ যে অবিচ্ছেদ্য। একজনকে ঠান্ডা করতে পারলেই আরেকজন ঠান্ডা হতে বাধ্য।
তাই পেটে শ্যাওলার প্রলেপ চাপিয়ে চাপিয়ে তাকে ঠান্ডা করে আনবার চেষ্টা চলছিল, মাথায় চড়ে ওঠা রক্তকে চড়চড় করে নামিয়ে আনতে। কিন্তু নটুর মার কপাল, অত বড় অব্যর্থ প্রয়োগটাও বিফল হলো। রোগী বিছানায় মাথা ঘষ্টাতে শুরু করল। আজ তাই হরি ঘোষালের গিন্নির দাওয়ায় চলেছে। গায়ের তাপ, ধান দিলে খই ফুটছে, তাই ঘোষাল গিন্নি বিধান দিচ্ছেন সপসপে করে ভেজানো ন্যাকড়ায় রোগীকে আষ্টে পিষ্টে মুড়ে তার উপর জোর জোর করে পাখার বাতাস লাগাতে। সেই বাতাসে ন্যাকড়া শুকিয়ে উঠলেই আবার তাতে জলের আছড়া। রোগী জ্ঞানশূন্য, অতএব সেবিকারা বাক্যবিন্যাসে ভয়শূন্য। ঠিক এই অবস্থায় আর এই লক্ষণে কার জানাশোনা কটি রোগীর স্বপ্নপ্রাপ্তি ঘটেছে তারই হিসেব নিকেশের সঙ্গে সঙ্গে পাখা চলছিল উদ্দাম বেগে। নীলাম্বর বাড়ুজ্যে অনেকক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ বুক কেমন করছে বলে পাশের ঘরে গিয়ে শুয়েছেন। শুধু তার চোখে মুখে জল দিচ্ছে। এমন সময় এলোকেশের গলায় মরা কান্না উঠল। যারা খোদ রোগীর ঘরে বসে তারা বুঝলেন মাগি আর পারছে না, চেপে থেকে থেকে বুক ফেটে যাচ্ছে। যারা এ বাড়ির বাইরে আছেন তারা উঠিত পরিত মরি করে ছুটে এলেন। নীলাম্বর, যা সর্বনাশ হয়ে গেল বলে চৌকি থেকে মরমরিয়ে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন। আর শুধু তাকে তোলার পরিবর্তে চলে গেল ও ঘরে। তবে একটু দাঁড়িয়ে চলে এসে সান্ত্বনা দিতে বসল মামাকে। এলোকেশের কাছে যাওয়া কর্তব্য ছিল, কিন্তু কোন কর্তব্যটা করবে? সে তো আর চতুর্ভুজা নয়। এলোকেশে ঢেকি ঘরে বসে কাঁদছেন। সমগতা মহিলারা সেইখানে জমায়েত হলেন এবং এই হঠাৎ কান্নার কারণ অবগত হয়ে গালে হাত দিয়ে বসে পড়লেন। কয়েকজন এই কথাও বললেন, পায়ে ধুলো দাও নবুর মা, তোমার একটু পায়ের ধুলো দাও, মাথায় ঠেকাই, যদি তাতে তোমার মতন সহ্য শক্তি জন্মায়। ওই দজ্জাল বউ নিয়ে এই অবধি ঘর করছো তুমি। জৈনিকা আক্ষেপ করে বলেন, আমি ভাবছিলাম আজ ভোর সন্ধ্যায় তোমার বউকে নিয়ে চণ্ডীতলায় গিয়ে মায়ের পায়ে তার শাখা সিঁদুর জমা দিয়ে এওত বাধা রাখার মানতি করে আসব। তোমার তো মাথা ঠিক নেই, 5 জনে না দেখলে চলবে কেন? কিন্তু যে বউ তোমার, বলতে তো ভরসা হচ্ছে না। অপরা ফিসফিস করে, বলো না দিদি, বলো না। আমি বলিনি ভেবেছ? হাত বাঁধার কথা বলেছিলাম, কিন্তু সদুর কাছে নাকি বলেছে নবুর বউ আমি ডান হাতের বদলে বা হাত ভাত খেলে আমার স্বামীর পরমায়ু ফিরবে। এ কথা আমি বিশ্বাস করি না। উচিত মতো ওষুধ না পড়লে কি অসুখ সারে? এই কথা বলেছে? তাই তো বলল সদু। বলল ওই নিয়ে আর বউকে পেরাপেরি করতে যেও না খুড়ি, মানুষের মান মর্যাদা তো রাখতে জানে না, হয়তো তোমার মুখের উপরে না বলে বসবে। সাধে কি আর বলছি নবুর মার পাদদোক খেতে হয়? কথাটা এলোকেশের কানে যায়। তিনি বুকটা আর একবার চাপড়ে আর একবার সেই চিরপরিচিত সুরে কান্নাটে কেঁদে ওঠেন। ওরে নবু রে, ওরে আমার সোনার গোপাল রে, তুই থাকতেই তোর বউ আমাকে কি পায়ে দুলছে দেখ রে। যারা রোগীর সেবা করছিলেন তারা সেবা ফেলে ছুটে আসেন। হলোটা কি? এই দুঃসময়ে পাহাড়ে বউ কিনা কি করে বসল? তা সে যা করে বসেছে তার চরম। শাশুড়ির মুখের উপর বলেছে মানুষটাকে 10 জনে মিলিয়ে কুপিয়ে কুপিয়ে না কেটে একেবারে মা চণ্ডীর কাছে বলে দিয়ে দিলেই হতো, মানুষটাও উদ্ধার পেত, 10 জনেরও খাটুনিও কমত। স্বামীর কথা নিয়ে যে বউ এমনই করে গলা তুলে শাশুড়ির সঙ্গে কথা বলতে পারে, সে বউ তাহলে না পারে কি? ঝেঁটিয়ে বিদায় করে দাও, ঝেঁটিয়ে বিদায় করে দাও, চাটুজ্জে গিন্নি দৃপ্ত কণ্ঠে বলেন। ওই ডাকাতের আওতাতেই ছেলে তোমার তুষ হয়ে গেছে নবুর মা, নইলে এমন ডবকা ছেলে হঠাৎ এমন পিচাস হয়ে রোগেই পা ধরবে কেন? তবু আমার নবু ওই বউ অন্তপ্রাণ চাটুজ্জে দিদি, বউয়ের ভয়ে কাটা। দুটো অবস্থার মধ্যে সামঞ্জস্য না থাকলেও কথাটা বলেন ইলোকেশী। তা ভগবান তেজ ভাঙছেন, অবশ্যই তোমার মাথায় মুন্ডন মারছেন, কিন্তু ওই তো বিধাতার বিধান, একের পাপে আরেক দণ্ড। তবু এও বলবে ওর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে, পথের শত্রুর আহা করে যাবে। এরা অধিকাংশ এলোকেশীর খাতক, গোপনে সুদি কারবার করে থাকেন এলোকেশী। ওদের অনেকেরই সোনাটা রূপাটা এলোকেশী সিন্ধুকে পড়ছে। অবশ্য পাড়া স্পষ্ট বক্তা ন্যায়দর্শী একেবারেই নেই তা নয়,
কিন্তু তেমনদের সঙ্গে এলোকেশে ভাব চটিয়ে রেখেছেন। তবু নবকুমারের মরণ বাচন অসুখ শুনে দেখতে আসছেন তারা। ন্যায্য কথা দু একটাও বলে যাচ্ছেন। যেমন ভজুর পিসি বলে গেছিলেন, হ্যাঁ গা, বউয়ের বাপের বাড়ি খবর দিয়েছ? এলোকেশে মুখ বাঁকা করে জবাব দিয়েছিলেন, কেন, সেখানে খবর দিয়ে আবার কি হবে? ওমা, তাদের হলো গে জামাই, মুখের ওপর বলছি না, তবে ভগবানের মারের ওপর তো কথা নেই। একটা এদিক ওদিক কিছু হয়ে গেলে জবাবটা কি দেবে? জবাব? এলোকেশে মনোকষ্ট ভুলে উদ্দীপ্ত হয়ে উঠেছিলেন। কেন, আমি কি তাদের উঠোনে বাস করি? আমি কি তাদের জমিদারি প্রজা? আমি কি তাদের খাতক? আমি কি কাঠগড়ায় আসামি যে জবাবদিহি দিতে হবে? কি বলবো, এখন আমার দুঃসময় চলছে তাই, নলে তোমার উচিত কথা শুনিয়ে দিতাম কায়েত ঠাকুরজি। সনতের জেঠি একদিন বলেছিলেন, নবু শ্বশুর তার শুনেছি নামকরা কোবরেজ, জামাইয়ের অসুখের খবর দিচ্ছ না কেন? এলোকেশে গম্ভীর কণ্ঠে জবাব দিয়েছিলেন, আমার তো 10টা পাইক পেয়াদা নেই দিদি যে হুট বলতে খবর দিব। বলে ছেলের ব্যামোতেই চোখ সর্ষে ফুল দেখছি। বেশ তো, তোমরা 5 জন আছো, খবর দাও না, বলে পাঠাও, এসো তুমি, তোমার জামাইয়ের উচিত চিকিৎসা করে যাও। এরপর আর কে কথা কইবে? কিন্তু এলোকেশে কি সত্যি এত মন্দ যে নিজের ছেলে কল্যাণ অকল্যাণ দেখেন না? না, তা নয়। আসলে এলোকেশে এ বিশ্বাস রাখেন না বউয়ের বাপ ধনন্তরী। তাছাড়া এটাও মনের মধ্যে কাজ করছে, যদি সত্যি তা হয়, বউয়ের বাপের গুণপনাতেই যদি তার ছেলে সেরে উঠে, সে অপমানের জ্বালা এলোকেশে জুড়াবেন কিসে? আর বউ কি তাহলে আরও সাপের 5 পা দেখবেন না? ছেলের প্রাণের জন্য শত সহস্র বা 33 কোটি দেবতার চরণে মাথা খুঁড়ছেন এলোকেশী। কিন্তু বউয়ের তেজ দর্পটা কিছু খর্ব হোক, এটাও প্রার্থনা। দুটো সামঞ্জস্য বিধান হয় না, কারণ মরা স্বামী বেঁচে উঠলে তো দব দরবার আর শেষ থাকে না মেয়ে মানুষের। তেমন হলে বড় কেউ মায়ের পুণ্য বলের কথা তোলে না, তোলে পরিবারে এওতের জোরের কথা। আবার সে বেঁচে ওঠাটাই যদি বউয়ের নিজের বাপের গৌরবে হয়, উফ, রক্ষে করো। নবু তার নিজের বাপের পুণ্যে তরবে, নিত্য 108 তুলসী দেওয়া কি ব্যর্থ হবে? হায়, এলোকেশের ছেলের 100 বছর পরমায়ু হয়ে যদি বউয়ের বাড়ির হাল খাওয়া সম্ভব হতো, তা আমার উপায় নেই। এলোকেশের প্রাণের পুতুলি যে বউয়ের অহংকারের মাটি। কিন্তু সত্য, এই নাটকের কোন অঙ্কে? সে কি এবারও স্বামী সেবার পুণ্য অর্জন করে না? না, সে পূর্ণ অর্জনের সৌভাগ্য তার হয় না, কারণ গুরুজনদের সামনে গিয়ে তো আর সে বরের গায়ে পায়ে হাত বুলোতে বসবে না। ঘরে ঢুকবেই বা কোন লজ্জায়? রাত্রে সে তো শ্বশুর শাশুড়ি দুজনেই ছেলেকে বুক দিয়ে আগলে পড়ে থাকেন, আর শুধু তাদের খিদমতগিরি করে। সেখানে সত্যকে? তাছাড়া তার কোলে বাচ্চা ছেলে, 6 মাসও হয়নি, আর তার গলাতেই সংসার। স্বামী সেবার একটি অংশ তার ভাগে আছে, সেটা হচ্ছে ওষুধের অনুমান প্রস্তুত। বহুবিধ জিনিস নিয়ে ছেঁচা বাটা গুড়ানো সেদ্ধ করা ইত্যাদিতে অনেকটা সময় ব্যয় হয় তার। কবরেজ আবার ওষুধে ফল হচ্ছে না দেখে অবিরতই অনুমানের ত্রুটি আবিষ্কার করছে। তেজে সত্য এই সময় শুকনো চোখে ঠায় খাড়া থাকে। শুধু রান্নাঘরের কোণে যখন একা মুখ নিচু করে কাজ করে, আর রাত্রে যখন ছেলে দুটো ঘুমিয়ে পড়ে, তখন বাদমুক্ত করে অশ্রুর সাগরকে। নবকুমার যদি সত্যিই না বাঁচে? তোলপাড় হয়ে উঠে আকাশ পাতাল পৃথিবী। যে মানুষটা সত্যর মনের জগতে একটা অবোধ অজ্ঞান নাবালকের দলে গণ্য ছিল, সে যে তার এত বড় আশ্রয়, এ কথা এখন টের পেল সত্য, যখন সে মানুষটা যেতে বসেছে। সত্য কেন তাকে কেবলই বকেই এসেছে? কেন শুধু ভালোবাসেনি? কেন কেবল হেসে কথা বলেনি? ঠাকুর, ওকে এবারের মতো বাঁচিয়ে দাও। সত্য ওকে শুধু ভালোবাসবে। ও বোকামি করুক, ভীরুতা করুক, ছেলে মানুষই করুক, কোনো দোষ ধরবে না সত্য। কিন্তু ও কি বাঁচবে? মাকে অবহেলা করেছিল সত্য, মা বাঁচেননি, আর স্বামীকে অবহেলা করে পার পাবে? তখন না হয় বুদ্ধি ছিল না, মা কি বস্তু বোধ জন্মায়নি, কিন্তু এখন, এখন কি জবাব আছে? সারা রাত জেগে ঠায় বসে থাকে সত্য কান খাড়া করে। হঠাৎ বুঝি কোন সময় সেই ভয়ঙ্কর শব্দটা উঠে। মাঝে মাঝে পা টিপে টিপে গিয়ে এ জানলা ও জানলা করে মরে।
কিন্তু ব্যর্থ হয়ে হাওয়া লাগলেই বিপদ। রাত্রিরে রোগীর ঘরে জানলা কে খুলে রাখবে? একে তো সান্নিপাতিক জ্বর বিকার, তাছাড়া রাত্রিরে জানলা খোলা দেখলে অপদেবতার উকি মারবে না? জমদূত ঠুকে পড়বে না? হাওয়া বাতাস লাগবে না? আর ভাবতে বুক কাঁপলেও না ভেবে উপায় নেই। এলোকেশে কি সেই আশার পথ খোলা রাখবেন? অতএব সত্য কানকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করে তোলে। কিন্তু এতে কি সত্য সকল কর্তব্য শেষ হয়ে গেল? আর কোনো করণীয় নেই তার স্বামীর সম্পর্কে? ওর মা বাপ তা ঠিক, কিন্তু এরা যদি অবোধ হন, তবে সত্যই বা কি কম অবোধ? 1 মাস হতে চলল জ্বর চলছে নবকুমারের, দিন দিন বাড়ছে, বই কমছে না, অথচ উচিত মতো একটা ওষুধ পড়ল না তার পেটে। আর সত্য নিশ্চেষ্ট হয়ে বসে আছে। সত্যর ভগবান কি এরপরও ক্ষমা করবেন সত্যকে? এলোকেশে সে কান্নার পর এলোকেশীকে সান্ত্বনা দিচ্ছিলেন মহিলারা। কখন কোনো দোষ করনি, ঘাট করনি, কারোর অহিত করনি, পুত্র শোকের জ্বালা তোমায় কেন দেবে ভগবান? আবার সুপরামর্শ দিচ্ছিলেন পরক্ষণে। বলতে নেই, ছেলের যদি কিছু হয় নবুর মা, তো তুমি এক দৌড় দিয়ে ছেলেকে বিসর্জন দিবে, আর দৌড় দিয়ে ওই হারামজাদিকে গলা ধাক্কা দিয়ে বার করে দিবে। যে বউ শাশুড়িকে অত কথা বলে। ও বাতাসির মা, শুধু কি ওই কথা বলেছে? বলি তবে শোনো, রাতে বাইরে যাব বলে হঠাৎ দৌড় খুলে দেখি ঝপ করে কে দুয়ারের কাছ থেকে সরে গেল। ভয়ে হাঁক পাক করে চেঁচিয়ে উঠেছি। কে কে বলে চেঁচিয়ে উঠে দেখি, না আমার অবতার। রাগের চোটে মুখ দিয়ে কুকথা বেরিয়ে গেল। বললাম, দৌড়ের গোড়ায় কি করছিলি রে হারামজাদি? তুক না তাক। বলল কি জানো, ছেলে মৃত্যুসজ্জায়, তবু তোমার জীবের ধার কমে না। কেমন মা তুমি? শ্রোত্রী মহিলা সঙ্গে সঙ্গে সবলেই নিজের গালে ঠাই ঠাই করে দুটো চর কষিয়ে বলে ওঠেন, ও মা, আমি কোথায় যাব? ও নবুর মা, সে বউয়ের মুখ তুমি নাথে দিয়ে ভেঙে দিলে না? এই শাস্তিমূলক ব্যবস্থার জবাবে উদার চরিতা নাম নবুর মা কি বলতেন কে জানে। সহসা অন্য এক ঝড় এসে লাগলো। দেখা গেল গোয়ালের পাশের দরজা ঠেলে ঢুকে নাপিত বউ চুপি চুপি রান্নাঘরের দিকে এগোচ্ছে, অর্থাৎ সত্যর সন্ধানে যাচ্ছে। বউয়ের সঙ্গে নাপিত বউয়ের কিসের সলা? মুহ্যমান এলোকেশী গলা তুলে হাঁক দিলেন, কোথায় যাওয়া হচ্ছে? চতুর নাপিত বউ বুঝল ধরা পড়েছে, অতএব মিছে কথা বলে চাপা না দিয়ে এদিকে এসে চুপি চুপি বলে, বৌজি আমার তেনার বাপের কাছে পাঠিয়েছিল গো, তার বার্তাটা দিতে। কথাটা শেষ করতে পারে না সে। এলোকেশী রুদ্ধশ্বাসে বলেন, কার কাছে পাঠিয়েছে? ওনার বাপের কাছে গো। ভারী মস্ত কবরেজ তো, পত্তর লিখে আমার হাত দিয়ে পাঠিয়েছিল জামাইয়ের বিভ্রান্ত জানিয়ে এসে চিকিৎসা করতে। তুই সে কথা আমারে না জানিয়ে স্বাধীন চলে গিয়েছিলি? নাপিত বউ নরম হবার মেয়ে নয়। যেই দেখল ধমকের পথ ধরেছে গিন্নি, সেও সতেজে বলে, স্বাধীন পরাধীন বুঝি নে, বউটা স্বামীর ভাবনায় ধরফরাচ্ছে, দেখে মায়া হলো। মায়া? মায়া হলো? তুই আর ভূতের কাছে মামদোবাজি করতে আসিস না নাপিত বউ। বিনে মজুরিতে তুই পরের জন্য একটা হাই তুলিস না, আর তুই যাবে মায়া পড়ে? বিনি মজুরিতে তা তো বলিনি। নাপিত বউ বেজার মুখে বলে, তা করলে আমার চলবেই বা কেন? ন্যায্য মজুরি দিয়েছে, গিয়েছি। দিয়েছে? বউ তোকে ন্যায্য মজুরি দিয়েছে? এলোকেশী ক্ষেপে ওঠেন, সে কোথায় পাবে শুনি? তাহলে সে আমার বাক্স থেকে চুরি করতে শিক্ষা করছে, আর তুই তার মন্ত্রী হয়ে? সহসা পেছনে বজ্রপাত হয়। এতগুলা গিন্নির সম্বন্ধে অবহিত মাত্র না হয়ে সত্য বলে ওঠে, নিচু ঘরের মতন কথা বলো না। নাপিত খুড়িকে আমি রাহা খরচ বলে আমার মলজরাটা দিয়েছি। মলজরাটা? পাথর হয়ে যান মহিলারা। শাশুড়িকে না বলে কয়ে গায়ের গহনা দানছত্র। মূর্হ মূর্হ মূর্ছা গেলেও বোধ করি এই প্রবল আঘাতের বেগ রোধ হবে না। এত বড় দুঃসাহস কেউ কল্পনা করতে পারেন না। এলোকেশী বুকে হাত চাপড়ে বলে ওঠেন, দেখো, তোমরা দেখো, দেখে বলো আমায় ধরে ঝ্যাঁটা মারবে কিনা। বউকে আমি নিন্দে করি বলে? ওরে বাবারে, আমি কি করব রে? সত্য সেদিকে দৃকপাত না করে নাপিত বউয়ের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, বাবা কি চণ্ডীমণ্ডপে ছিলেন? ও মা, শোনো কথা।
নাপিত বউ গালে হাত দিয়ে বলে, তিনি আবার কই? তেনার হাতে নাকি কোনো মরণবাচন রোগী তাকে ফেলে আসতে পারল না, ওষুধ পাঠিয়ে দিয়েছে। এসেছে তোমার বড় ভাই, তার হাতেই ওষুধ আর তোমার নামে পত্তর আছে। ওমা, ও কি, ও কি, বোঝে পড়ে গেল গো। ওমা, এ কি কাণ্ড! প্রবল একটা কোলাহল উঠল বাঁধ হারিয়ে ফেলা সেই ছড়িয়ে পড়া নদীটুকু ঘিরে। ভিড়মি লেগেছে, ভিড়মি। ভিড়মি না ভিটকুলমি, মস্ত বড় একটা অপস্কুম্য করে ফেলে এখন ধরা পড়ে। নদীকে ঘিরে ঘিরে উঠে অসংখ্য। দীক্ষাগুরু নিপাতে 3 দিন অশৌচ শাস্ত্রীয় বিধি। বিদ্যারত্ন রামকালীর তথাকথিত মন্ত্রদীক্ষার গুরু ছিলেন না, আর রামকেলেও ওই ধরনের শাস্ত্রীয় বিধি যে ঠিক অক্ষরে অক্ষরে পালন করেন তা নয়। তবু বিদ্যারত্নের মৃত্যুর পরের দিন রামকালী সমস্ত কাজকর্ম পূজাপাঠ পরিত্যাগ করে স্তব্ধ হয়ে বসেছিলেন বারমহলে। 3 দিন ওষুধরূপী নারায়ণে হস্তক্ষেপ করবেন না, শাস্ত্রপাঠ ইত্যাদি করবেন না, অনুগ্রহ করবেন না। বিগত কয়েকদিন রোগীর বাড়িতে দিনে রাত্রে যমের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়ে ফিরে এসেছেন, মুখে সেই পরাজয়ের কালি মাখা ছাপ। চিন্তা করছেন, এই অবস্থায় জামাতো গৃহে যাওয়ার কোনো অর্থ হয় না, কারণ চিকিৎসা করা থেকে যখন বিরত থাকতে হবে, ওষুধ যখন স্পর্শ করবেন না। মনে করছেন আগামী পরশু স্নান শুদ্ধির পর। চিন্তায় বাধা পড়ল। দেখলেন তার পালকি ফিরছে, অর্থাৎ হয় রাসু নয় রাসুর খবর। রাসুকে বলে দিয়েছিলেন, সত্য উদ্বিগ্ন হয়ে খবরটা দিয়েছে বটে, তবে যথার্থই রোগ কঠিন কিনা সেটা রাসু অনুধাবন করে শীঘ্র মধ্যে হয় নিজে ফিরে আসবে, নয় পালকি পাঠিয়ে দিয়ে ঘটনার গুরুত্ব জানিয়ে দেবে। ঈষৎ কম্পিত বক্ষে অপেক্ষা করেন রামকালী, পালকি শূন্য না পূর্ণ দেখা পর্যন্ত। না, শূন্য নয়, রাসু নামছে। যাক, ঈশ্বর রক্ষা করেছেন। রাসু এসে নত মুখে প্রণাম করতে উদ্যত হতেই রামকালী পিছিয়ে গিয়ে বলেন, থাক থাক, এ সময় প্রণাম নিষেধ। কিরকম দেখলে? রাসু আস্তে আস্তে মাথা নেড়ে বলে, ভালো নয়। ভালো নয়? সহসা রামকালীর মনুষ্যচক্ষে একটা মূর্তি ভেসে ওঠে, নিরাভরণ শুভ্র মূর্তি। শিউরে ওঠেন রামকালী, নিস্তেজ স্বরে বলেন, ওষুধটায় ফল হলো না? ওষুধ প্রয়োগ করা হয়নি। রাসু জলদ গম্ভীর স্বরে বলে, সত্য ফেরত দিয়েছে। ফেরত দিয়েছে? সত্য রামকালী ওষুধ ফেরত দিয়েছে। রাসু ওই দিশেহারা মুখের দিকে না তাকিয়ে হাতের পেটি কাটিয়ে আস্তে নামিয়ে রেখে বলে, হ্যাঁ, আপনার পত্র নেয়নি, পড়েনি। রামকালী ব্যাকুলভাবে বলেন, তোমার সঙ্গে দেখা করতে দেয়নি? না না, তা দিয়েছে। সত্য অসুস্থ ছিল, আমি গিয়েছি মাত্র, ঠিক সেই সময় হঠাৎ অচৈতন্য হয়ে পড়েছিল নাকি। পরে সুস্থ হয়ে আমার সঙ্গে দেখা করে বলল, বাবার যখন আসা সম্ভব হলো না, চিঠি থাক বর্দা, ও আর পরে কি করব, আর ওষুধ তো তুমি ফিরিয়ে নিয়ে যাও। আমার অদৃষ্টে যা আছে তাই হবে। যদি সতীমায়ের কন্যে হই, সেই পুণ্যেই আমার শাখা লোহা বজ্জর হয়ে থাকবে। জীবনে বোধ করে এই প্রথম রামকালী হতবাক হয়ে তাকিয়ে থাকেন, কথা খুঁজে পান না। এরপর কি আর স্নান শুদ্ধ হয়ে যাত্রা করবেন রামকালী, সত্যর কথা অবোধের কথা ভেবে? তা সেই অবোধ সত্য তো তাহলে এ কথাও বলে বসতে পারে, আবার তুমি এলে কেন বাবা, তোমার ওষুধ যখন খাওয়াচ্ছি না। এ তল্লাটে এ ইতিহাস এই প্রথম। সাহেব ডাক্তার ডাকার ইতিহাস, ভবতোষ মাস্টার, নিতাই চরণ আর নীলাম্বর বালুজ্যের কুলমোজানি পুতবু, এই 13 স্পর্শের যোগে এই ইতিহাসের সৃষ্টি। খবর শুনে যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে রইল, যে যে বয়সে ছিল সে সেই বয়সে রয়ে গেল। বালুজ্যের লক্ষ্মী ছাড়া রণচণ্ডী বউয়ের গুণপনা জানতে কারো বাকি ছিল না। শুধু ভেবে পেত না, বউকে ওরা এখনো ঠাঁই কেন দিচ্ছে, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে কেন দিচ্ছে না। বলা বলি করছে সবাই, ভেতরে কোনো রহস্য আছে। বাপের এক মেয়ে তো, আর বড় মানুষ বাপ, নির্ঘাত বাপ কোনো করার করে বিয়ে দিয়েছে। বউকে বাপের বাড়ি খেদিয়ে দিলে বোধ করি সেই বামুন বিদ্যির বিষয় সম্পত্তিগুলো নবা পাবে না। তা নয়তো সমস্যার সমাধানের সবচেয়ে সোজা উপায়টা ত্যাগ করে বালুজ্যে গিন্নি গালাগালি শুলোশুলি বুক চাপড়া চাপড়ে ঘুরপথ ধরে মনের ঝাল মেটায় কেন? বউ বিদায় করে দেওয়ার নাটকটা বারবার ঠিক জমে ওঠার মুহূর্তেই ভেস্তে গিয়ে ইদানিং সবাই হতাশ হয়ে গিয়েছিল।
এবং নিত্য নতুন একটা ঢেউয়ের যোগানদার হিসাবে সত্যকে বেশ এক রকমের পছন্দ করতে শুরু করেছিল। আলোচনার একটা বড় খোরাক আপন আপন ঘরের বৌঝিকে সুশিক্ষা দেবার সুবিধার্থে একটা কুদৃষ্টান্ত। এটাও একটা লাভের অঙ্ক বৈকি। কিন্তু নবুর জ্বর বিকারের পড়া অবধি নবুর বউয়ের সমালোচনায় উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছিল না কেউ। বেদে পুরাণে, যাত্রা নাটকে এমন জাহাবাজ মেয়ে মানুষ কেউ কখনো দেখেনি, শোনেনি। কাজেই ভাষাও সৃষ্টি হয়নি ওর জন্য। তবু এতদূর বুঝি কেউ দুঃস্বপ্নে কল্পনা করেনি। বউ নাকি নবুর বন্ধু নিতাইয়ের সঙ্গে আড়ালে দেখা সাক্ষাৎ করে গলার 10 ভরি হাড়গাছা বিক্রি করিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে ব্যবস্থা করে কলকাতা থেকে সাহেব ডাক্তার আনিয়েছে। আবার ভবতোষ মাস্টারের সঙ্গে কথাও কয়েছে। সাহেব ডাক্তারের চিকিৎসায় নবু বাঁচুক আর মরুক, সেটা এখন চিন্তনীয় বিষয় নয়। চিন্তনীয় হচ্ছে বাণিজ্যের সম্পর্কে অতবর কিং কর্তব্য। ব্যাপারটা তো আর এখন গিন্নিদের এলাকায় নিবদ্ধ নেই। সমাজের মাথার মুনি পুরুষদের মাথা টলিয়েছে। নবুর বউ শাশুড়ির সঙ্গে গলা তুলে কোদল করে, শ্বশুরের সামনে কথা কই বসে, অথবা দজ্জাল জনিত আরও বহুবিধ অকাণ্ড করে। তারা এ যাবৎ গৃহিণী মারফত শুনে এসেছেন। কিন্তু তাতে বউটার সম্পর্কে বিরক্ত হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। কিন্তু এখন আর মেয়েলি কাণ্ড বলে উড়িয়ে দেওয়া চলে না। এখন জাত যাওয়ার প্রশ্ন উঠেছে। হতে পারে বাণিজ্য কর্তার সমাজের মাথা, কিন্তু মাথা বলেই তো আর সবাইয়ের মাথা হাতে কাটবার আবদার চলে না। বাগদিনের ছোঁয়াচটা হাসাহাসির মধ্য দিয়ে এরকম মেনে নেওয়া হয়েছে, আর ওটা এমন সৃষ্টি ছাড়া নতুনও কিছু কথা নয়। কিন্তু ঘরে দৌড়ে যদি সাহেব ঢোকে, ঘরে বউ যদি পরপুরুষের সঙ্গে কথা কয়, সেটা মেনে নেবে সমাজ এত নখদস্ত হয়ে যায়নি। চণ্ডী মণ্ডপে বৈঠক বসে এবং 5 মাথায় এক হয়ে এই স্থিরকৃত হয়, প্রথমে নীলাম্বর বাণিজ্যকে চাপ দেওয়া হবে পুত বউকে ত্যাগ করবার জন্যে। তারপর যদি সে তাতে রাজি না হয় বা না পেরে ওঠে, অবশ্যই পতিত করতে হবে নীলাম্বরকে। সমাজে বাস করা তো আর ছেলে খেলা নয়। ওই মুমূর্ষু রোগীটা সত্যিই যদি সাহেব ডাক্তারের ওষুধ খেয়ে বাঁচে, বাঁচাতেও পারে। ওই লাল মুখদের ওষুধে ভেলকি খেলে শোনা যায়, ঈশ্বর করুন বাঁচুকি, ওকে একটা অঙ্গ প্রায়শ্চিত্ত করিয়ে মহাপ্রসাদ খাওয়াতেই হবে। আর ওই ভবতোষ মাস্টারটা, ওটাকে জল বিছুটি দিয়ে গ্রামের থেকে বার করে দেবার কথা, কিন্তু শয়তানটা ডাক্তারের সঙ্গে গটগট করে গাড়িতে গিয়ে উঠে কলকাতায় লম্বা দিল। ঘোড়ার গাড়িতে চড়ে এসেছে ডাক্তারের সঙ্গে। তা ওর এর বাস উঠাবার প্রশ্ন কোথায়? নিজে তো প্রায় বাস উঠিয়ে কলকাতায় গিয়ে বাসা বেঁধেছে। পিসিটা আছে, তাই কালিং কশ্মিনে আসে। আসামি বলতে হাজির শুধু নিতাইটাই। তা আপাতত ওকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। সাহেব ডাক্তার রূপী আগুনটি ল্যাজে বেঁধে এনে লঙ্কা কাণ্ড ঘটিয়ে সরে পড়েছে। এখন আগুনের কাজ আগুন করছে। আগে ঘুণাক্ষরে কেউ টের পায়নি। কোন ফাঁকে যে এসব যোগাযোগ করেছে সত্য ঈশ্বর জানেন। গ্রামের এত জোড়া চোখের উপর দিয়ে ভানুমতির খেল দেখিয়ে দিল। লোকে দেখল গ্রামের পথে ঘোড়ার গাড়ি। নীলাম্বর দেখলেন সে গাড়ি তার দরজায় থামল, আর তার থেকে নামলো এক বাঘা সাহেব। বুকের রক্ত হিমি হয়ে গেল নীলাম্বরের। সন্দেহ নেই এ গাড়ি কালেক্টরের বা ম্যাজিস্ট্রেটের। নিশ্চয়ই কোনো শত্রু নীলাম্বরের নামে কিছু লাগিয়ে ভাঙিয়ে এসেছে, আর সেই বাবদ হাত করা এসেছে নীলাম্বরের জন্য। কেন আসবে, কি সূত্রে আসা সম্ভব, এসব কথা ভাববার ক্ষমতা থাকে না নীলাম্বরের। খেয়াল থাকে না সঙ্গে সঙ্গে কে নামছে দেখবার। হাউমাউ করে গিয়ে প্রায় আছড়ে পড়েন তিনি সাহেবের সামনে। ওদিকে পাড়ার ঘরে ঘরেই বেতার বার্তা, নীলাম্বরের দরজায় ঘোড়া গাড়ি থেকে সাহেব। আইন আদালত ছাড়া চট করে কারুর মগজে কিছু আসে না, এবং সকলে একবার করে জানলা একটু ফাঁক করে আর বলা বলি করতে থাকে, একেই বলে বিপদ একা আসে না। ওদিকে ছেলে শুষছে, এদিকে এই কাণ্ড। নীলাম্বরের বাড়িতে উকিঝুঁকি চলতে থাকে, কিন্তু সহসা একজনের চোখে পড়ল সাহেবের গলায় নল ঝুলছে। ডাক্তার, ডাক্তারি নল ঝুলছে গলায়। একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল চারদিকে। ডাক্তার, সাহেব ডাক্তার এনেছে নবুর জন্য। তলে তলে এই চালাকি খেলেছে নীলাম্বর, অথচ কারোর সঙ্গে কোনো পরামর্শ নেই। এই যেন প্রতিবেশীর গালে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দেওয়া। আবার সাহেবের পায়ে ধরে কাঁদতে বসেছে। হ্যাঁ, প্রায় পায়ে ধরেছিলেন নীলাম্বর। ও সাহেব, আমি কিছু জানি না, আমি কোনো দোষী নই।
ঘরে আমার ছেলে মরছে। সাহেব যে ভারী গলায় আশ্বাস দিল, ভয় না আছে, রোগী ভালো হইয়া যাইবে, তাও তার কানে ঢুকল না। কানে ঢুকল ভবতোষ মাস্টারের কথা। এ কি, এরকম করছেন কেন? কলকাতা থেকে ডাক্তার এসেছেন নবকুমারের চিকিৎসার জন্য। নীলাম্বর তাকিয়ে দেখলেন, নিতাইকেও দেখলেন। মুহূর্তে অনুভব করলেন কোথাও একটা কিছু ষড়যন্ত্র ঘটছে। তার সঙ্গে সঙ্গে সেই ষড়যন্ত্রের নায়িকা হিসেবে সত্য চেহারাটাই চোখের উপর ভেসে উঠল। কিন্তু কি করে কি হলো? তা সে যাই হোক, একটুটু শব্দ চলবে না। বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে নিজের ঘরে চোরের মতো ঢুকলেন নীলাম্বর। সত্য নিশ্চল প্রন্তর প্রতিমার মতো দাঁড়িয়েছিল সেই রোগীর মাথার কাছে বাগানের দিকে জানলায়। কপারটা এমনভাবে আর করে রেখেছিল যাতে সে নিজে ঘরে মানুষদের দেখতে পায়, ঘরের মানুষরা তাকে দেখতে পায় না। ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে যখন তার চাইতে প্রায় হাতখানেক লম্বা, দশাসই গড়ন, লাল টকটকে মানুষটা ঘরে ঢুকল, কেন কে জানে বুকটা কেঁপে উঠল সত্যবতীর। তারপর হঠাৎ দু চোখ ভরে জল উপচে পড়ল। দৃশ্য তো হাত জোর করল না, মনে মনে নম্র প্রণামে বলল, বাবা, তোমার আস্পদ্দাওয়ালা অবাধ্য মেয়েটাকে মাপ করো। দূরে থেকে আশীর্বাদ করো যেন তার হাতের নোয়া সিথির সিঁদুর বজায় থাকে। বুঝেছি তোমার বুকে দাগা দিয়েছি, কিন্তু আমি তো তোমারই মেয়ে। তেজ বল, অহংকার বল, তোমার স্বভাব থেকেই তো তোমার মেয়েতে বর্তেছে। তারপর মার মুখখানা মনে করতে চেষ্টা করল। বলল, মা, তোমার নামে দিব্যি গেলে বাবার ওষুধ ফেরত দিয়েছি, তোমার নামে যেন কলঙ্ক না পড়ে। কালী, দুর্গা, চণ্ডী, শিব এত সব জানে না সত্য। জীবনের সাক্ষাৎ দেবতার কাছে বারবার আশীর্বাদ প্রার্থনা করে সাহেব ডাক্তারের ওষুধ ধনন্তরী হোক। আবার তার চির কৌতূহলী চিত্ত ওই ভয়ঙ্কর গম্ভীর মুহূর্তেও হঠাৎ অজান্তে কখন নিহাত ছেলে মানুষের মতো কৌতূহলী হয়ে ওঠে। বিস্মিত পুলকে দৃষ্টি বিস্ফারিত করে দেখে ডাক্তার কিভাবে রোগীর বুকে পিঠে নল বসাচ্ছে, আর সেই নলের দুটো মুখ নিজের কানে ঢুকিয়ে গম্ভীর মুখে বসে আছে। একটু পরে শুনতে পেল ভারী ভারী একটা গলা উচ্চারণ করছে, ভয় না আছে, ভালো হয়ে যাবে। শ্লেচ্ছকে দেবতা ভাবলে কি পাপ হয়? তারপর রঙ্গমঞ্চের সমারোহ মিটল। যারা ডাক্তারকে নিয়ে এসেছিল তারা তার সঙ্গেই সরে পড়ল, আর উদ্যত বজ্র হাতে নিয়ে দুটো মানুষ নিশ্চেতনের মতো নিষ্ক্রিয় হয়ে বসে রইলেন। বারুজ্জে আর বারুজ্জে গিন্নি মাটির পুতুলের মতো বসে আছেন দুজনে। বুঝতে পারছেন না এই অবস্থায় ঠিক কোন পথে চলা বুদ্ধিমানের কাজ হবে। না, বজ্র বোধ করে ওদের মাথায় পড়েছে। নবুর কথা ভুলে গেছেন ওরা। অপেক্ষাকৃত সচেতন ছিল সদু। সে চলে যাবার আগে নিতাইকে হাতছানি দিয়ে ডেকে ডাক্তার কী কী নির্দেশ দিয়ে গেল তা ভালো করে বুঝিয়ে দিয়ে যেতে বলেছিল, এবং সেই ফাঁকে ঝপ করে বলে বসেছিল, টাকা কে দিল রে মাস্টার? নিতাই মাথা চুলকে বলে, না মানে ব্যাপারটা কি জানো সদুদি, বৌঠান হঠাৎ সেদিন ঘাটের পথে ডেকে কেঁদে পড়ে। শুধু থামিয়ে দেয়, ঈষৎ কঠিন সুরে বলে, বউ যার তার কাছে কেঁদে পড়বার মেয়ে নয়, ভনিতা রেখে সত্যি কথাটা বল, ঝপ করে বল। নিতাই অতএব সত্যি কথাই বলে। ঘাটের পথে নিতাইয়ের হাতে গলার হার খুলে দিয়ে বলেছে সত্য, আমার যেমন স্বামী তোমারও তেমনই বন্ধু, সেই বুঝে কাজ করবে। কলকাতায় গিয়ে এই হার বিক্রি করে সাহেব ডাক্তার নিয়ে এসো। ওপর হাতের তাগা জোড়াটাও খুলে দিতে চাইছিল, নিতাই নিবৃত্ত করেছে। রোগীর ঘরে কেউ নেই। সত্য আস্তে আস্তে এসে বিছানার কাছে দাঁড়িয়েছিল। শুধু ঢুকতে এসে ফিরে গেল। মনে মনে বলল, বাঁচে যদি তো তোর পুণ্যেই বাঁচবে বউ। বেহুলা মরা স্বামী নিয়ে স্বর্গ পর্যন্ত ধাওয়া করেছিল। সাবিত্রী যমরাজের পেছনে ছুটেছিল। যুগে যুগে তারা সকলের পুজো পাচ্ছে। একটু পরে আবার যেতে গিয়ে শুনতে পেল বউ শাশুড়ির কাছে এসে নরম গলায় বলছে, সাহেব ডাক্তারের ওষুধ তো তোমরা সর্বদা ছুঁতে পারবে না, রোগীর ভাতটাই বরং আমাকে দিয়ে রান্নাঘরটা তুমি। এলোকে সে নড়ে চড়ে শুকনো গলায় বলে ওঠেন, তা এখন তুমি যা বলবে তাই শিরোধার্য করতে হবে। মহারানী ভিক্টোরিয়া নিচেই তুমি, তা রান্নাঘরের আর তা না হয় বাদে দিল, তোমার ছেলেদের ভার কে নেবে? সত্য আরো নম্র গলায় বলে,
ঠাকুরঝির কাছেই তো বেশি থাকে ওরা। থাকে বলে গলায় চাপাতে হবে? জগতে সবই সম্ভব। সদুর দিকে টেনেও কথা বলেন এলোকেশী। সদু পরবর্তী কথা শোনার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে। আবার শুনতে পায় বউয়ের আরও নরম গলা। ঠাকুরঝি তো ওদের প্রাণতুল্য দেখেন, গলায় চাপা ভাববেন কেন মা? কিন্তু সত্যের এই নরম গলাটা কেন সদুর চোখে জল এনে দেয়? কেন যেন মনে হয় সত্যর গলার এই নরম সুর একেবারে মানায় না। ওর সে জোরালো গলাটাই ভালো, অনেক ভালো। গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল এর 13তম পর্ব। আপনাদের কেমন লাগছে আমার এই গল্প পাঠ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।